স্ক্রিনের সামনে আপনারা যা দেখতে পাচ্ছেন সেখানে দেখেন ১২টি রাশির ঘরেই প্রতিটি রাশির নিচে একটি করে সংখ্যা লেখা আছে ব্র্যাকেটে। এটি দ্বারা আসলে আমি কি বুঝিয়েছি সেটাই পুরো ভিডিও জুড়ে আমি ব্যাখ্যা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে অ্যানালাইসিস করলাম, করে অবশেষে একটা সমাধানে আসলাম। এখানে আমি শনি, মঙ্গল, রাহু এবং বৃহস্পতি এই সকল গ্রহের প্রভাব বিশ্লেষণ করেছি। আপনারা জানেন যে কালচক্রে যে ১২টি ঘর আছে, সে ১২টি ঘরের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রহ অবস্থান করে। সেই ক্ষেত্রে সবচাইতে বিপজ্জনক এবং সবচাইতে শুভ যে গ্রহ, তার ভিতরে শুভ গ্রহের ভিতরে আছে বৃহস্পতি এবং বিপজ্জনক গ্রহের ভিতরে আছে শনি, মঙ্গল, রাহু। এর প্রভাব আমরা সবসময়ই যে কোনো জন্মছক বিশ্লেষণের সময় আগেই এই প্রভাবটা দেখে থাকি যে শনি, মঙ্গল, রাহু কোথায়, বৃহস্পতি কোথায়, এইগুলো কিন্তু আমরা আগে দেখি। আমি তাই কালচক্র থেকে বিশ্লেষণটা করলাম, অর্থাৎ কিভাবে বিশ্লেষণ করলাম সেটার ব্যাখ্যা আগে দিই। তারপর আমি এক এক করে বিভিন্ন বিষয় থেকে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং শ্রেষ্ঠত্ব, কে কোন বিষয়ে শ্রেষ্ঠ, কার কোন বিষয়ে ব্যালেন্স আছে, এইরকম নানা তথ্য আপনারা জানতে পারবেন। তো প্রথমেই বলি কিভাবে বিশ্লেষণটা আমি করলাম। দেখেন, এই যে মেষের ঘরে কিন্তু আপনারা জানেন যে মঙ্গল এখানে সকেত্রী হয়, এটা মঙ্গলের নিজস্ব ঘর। তো এই ঘর থেকে মঙ্গল যখন দৃষ্টি দেয় তখন মঙ্গল তো মেষে তার প্রভাব রাখেই। মঙ্গল তার ঘর থেকে ৪, ৭ এবং ৮ নম্বর ঘরে দৃষ্টি দেয়। সেই হিসাবে মঙ্গল মেষের ঘরে প্রভাব রাখে, কর্কটের ঘরে তার প্রভাব রাখে, এরপরে তুলাতে তার প্রভাব রাখে এবং বৃশ্চিকে তার প্রভাব রাখে। তার মানে মঙ্গল যদি মেষে বসে তাহলে এই কয়টা ঘরকে কিন্তু সে অবশ্যই প্রভাবিত করে। এবং এই মঙ্গলই যখন মকরে তুঙ্গি হয় তখন কিন্তু সেখান থেকে সে চতুর্থ দৃষ্টিতে মেষকে প্রভাবিত করে, সপ্তম দৃষ্টি দিয়ে কর্কটকে প্রভাবিত করে এবং অষ্টম দৃষ্টি দিয়ে সিংহকে প্রভাবিত করে এবং মকরকে তো সে প্রভাবিত করেই, কারণ তার অবস্থান মকরে। এরপরে এই মঙ্গল যখন আবার নিচস্থ হয়ে কর্কটে বসে তখন কিন্তু সে কর্কটকে প্রভাবিত করে। এরপরে চতুর্থ দৃষ্টি দিয়ে তুলাকে প্রভাবিত করে, সপ্তম দৃষ্টি দিয়ে মকরকে প্রভাবিত করে এবং অষ্টম দৃষ্টি দিয়ে সে কুম্ভকে প্রভাবিত করে। এইভাবেই মঙ্গলের যে প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এবং বৃশ্চিকেও কিন্তু মঙ্গল সক্ষেত্রী হয়। বৃশ্চিক থেকে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে কুম্ভকে প্রভাবিত করে, সপ্তম দৃষ্টি দিয়ে বৃষকে প্রভাবিত করে, তারপরে অষ্টম দৃষ্টি দিয়ে মিথুনকে প্রভাবিত করে। এইভাবে একইভাবে শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টিকে কাউন্ট করা হয়েছে। তাতে দেখা গেছে যে শনি মেষে যখন বসে তখন সে সেখান থেকে তৃতীয় দৃষ্টি দিয়ে মিথুনকে প্রভাবিত করে, সপ্তম দৃষ্টি দিয়ে তুলাকে প্রভাবিত করে এবং দশম দৃষ্টি দিয়ে মকরকে প্রভাবিত করে। আর মেষকে তো সে প্রভাবিত করেই। মেষে যখন সে নিঃস্বস্ত অবস্থায় বসে সে এই কয়টা রাশিকে প্রভাবিত করে। এবং যখন এই শনি নিঃস্বস্ত থেকে উঠে গিয়ে তুঙ্গি অবস্থায় তুলাতে অবস্থান করে তখন কিন্তু সে তৃতীয় দৃষ্টি দিয়ে ধনুকে প্রভাবিত করে, সপ্তম দৃষ্টিতে সে মেষকে প্রভাবিত করে, এরপরে দশম দৃষ্টি দিয়ে সে কর্কটকে প্রভাবিত করে এবং তুলাতে অবস্থানের কারণে সে তুলাকে প্রভাবিত করে। তো এখানে দেখা যাচ্ছে যে শনি কিন্তু যেখানেই বসুক সে কিন্তু এই কয়টা ঘরকে অবশ্যই প্রভাবিত করবে। এবং সে যখন মকরে থাকে অত্যন্ত শক্তিশালী অবস্থায়, সে কিন্তু তখন তৃতীয় দৃষ্টি দিয়ে মীনকে প্রভাবিত করে, তারপরে সপ্তম দৃষ্টি দিয়ে কর্কটকে এবং দশম দৃষ্টি দিয়ে তুলাকে প্রভাবিত করে এবং মকর অবস্থানের কারণে মকরকেও সে প্রভাবিত করে। কুম্ভতে যখন সে অবস্থান করে তখন সে কুম্ভকে তো প্রভাবিত করেই, তৃতীয় দৃষ্টি দিয়ে মেষকে প্রভাবিত করে, সপ্তম দৃষ্টি দিয়ে সিংহকে প্রভাবিত করে এবং দশম দৃষ্টিতে সে বৃশ্চিককে প্রভাবিত করে। এই হচ্ছে শনির অবস্থা। একইভাবে রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই। মিথুন এবং ধনুতে বসে রাহু কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি বহন করে। সেই ক্ষেত্রে সে ৫, ৭, ৯ এবং ১২ এই যে দৃষ্টিগুলো, এই কয়টা দৃষ্টি দিয়ে কিন্তু সে প্রভাবিত করে থাকে। সুতরাং মিথুনে যখন রাহু বসে তখন সেখান থেকে সে পঞ্চম দৃষ্টি দেয়, অর্থাৎ অন্যান্য গ্রহরা যেভাবে দৃষ্টি দেয় এই রাহু কিন্তু তার বিপরীত দৃষ্টি দেয়। অর্থাৎ রাহু মিথুন থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে কুম্ভকে দেখে, এরপরে সে ধনুকে দেখে,
সপ্তম দৃষ্টিতে এবং নবম দৃষ্টিতে কিন্তু তুলাকে দেখছে, এবং দ্বাদশ দৃষ্টি দিয়ে আবার সে কর্কটকেও দেখে। ঠিক একইভাবে রাহু যদি ধনুতে এসে বসে, সেখানে এসে রাহু নিচস্থ হয়, তো সেখান থেকেও যদি সে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু একইভাবে পঞ্চম দৃষ্টিতে সিংহকে দেখে, তারপরে সপ্তম দৃষ্টিতে মিথুনকে দেখে, নবম দৃষ্টিতে মেষকে দেখে, এরপরে সে দ্বাদশ দৃষ্টিতে কিন্তু সে মকরকে দেখে। তো এইভাবে কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে। আমি কেতুর দৃষ্টি ধরছি না, কারণ কেতু যেখানে বসে সেটাই সেই ঘরটারই ফল সে শুধুমাত্র দিয়ে থাকে, এই কারণে কেতুর দৃষ্টিকে ধরছি না। তো সবচেয়ে মেজর যে প্ল্যানেটগুলো, তাদের দৃষ্টিকে আমি কাউন্ট করলাম। তো এখন এর থেকে কি ফলাফল আসলো? আর বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি পঞ্চম, সপ্তম এবং নবম ঘরের দৃষ্টি দিয়ে থাকে। সুতরাং ধনু থেকে যখন বৃহস্পতি দৃষ্টি দেয়, তখন পঞ্চম দৃষ্টি দিয়ে সে মেষকে দেখে, তারপরে সপ্তম দৃষ্টি দিয়ে মিথুনকে দেখে, নবম দৃষ্টি দিয়ে সিংহকে দেখে। এরপরে বৃহস্পতি যখন মিনে থাকে, মিন থেকে কিন্তু সে পঞ্চম দৃষ্টি দেয়, পঞ্চম দৃষ্টি দিয়ে সে কর্কটকে দেখে, সপ্তম দৃষ্টি দিয়ে কন্যাকে দেখে এবং নবম দৃষ্টি দিয়ে বৃশ্চিককে দেখে। এবং মিন এবং ধনু তো বৃহস্পতির নিজের ঘর হওয়ার কারণে সেখানে তো প্রভাব পড়েই। এই বৃহস্পতি যখন কর্কটে থাকে, তখন কিন্তু সেখান থেকে দৃষ্টি দেয়, অর্থাৎ সেখানে সে তুঙ্গি হয়, সেখান থেকে দৃষ্টি দিলে একইভাবে পঞ্চম দৃষ্টিতে বৃশ্চিককে দেখে, সপ্তম দৃষ্টি দিয়ে মকরকে দেখে, নবম দৃষ্টি দিয়ে মিনকে দেখে, এবং কর্কটে তার প্রভাব তো থাকেই। আর মকরে যখন সে নিঃস্থ হয়, সেখান থেকে সে প্রভাব বিস্তার করে মকরে, এবং পঞ্চম দৃষ্টিতে বিষকে দেখে, সপ্তম দৃষ্টিতে কর্কটকে দেখে, নবম দৃষ্টিতে সে কন্যাকে দেখে। এইভাবে আর কি বৃহস্পতি দৃষ্টি দিয়ে থাকে। এখন কথা হলো যে দৃষ্টিগুলো, এর ভিতরে নেগেটিভ দৃষ্টি কী কী? নেগেটিভ দৃষ্টি হচ্ছে শনি, মঙ্গল এবং রাহুর দৃষ্টি হচ্ছে নেগেটিভ দৃষ্টি, আর পজিটিভ দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি। সুতরাং আমি যে গ্রহগুলো যে ঘরে দৃষ্টি দিয়েছে বা সেই যে ঘরে অবস্থান করেছে, সেই দৃষ্টিগুলো একত্র করেছি, তার থেকে আমি বৃহস্পতির যে শুভ দৃষ্টি সেটা বাদ দিয়েছি। দেওয়ার পরে দেখেছি যে কী অবস্থা আসলো। এতগুলো নেগেটিভ দৃষ্টির থেকে বৃহস্পতির পজিটিভ দৃষ্টি বাদ দেওয়ার পরে যে অবস্থা, তা আপনারা প্রতিটা রাশিতেই দেখতে পাচ্ছেন, ব্র্যাকেটে লেখা আছে। তো সেই ক্ষেত্রে সবচাইতে বেশি দৃষ্টি পাই তুলা। তুলা সবচেয়ে বেশি দৃষ্টি পাই। রাহু, মঙ্গল, তারপরে হচ্ছে শনি, সবার দৃষ্টি পাই, কিন্তু বৃহস্পতির কোনো দৃষ্টি কিন্তু তুলা পায় না। না পাওয়ার কারণে বৃহস্পতির দৃষ্টি না পেলেও এই তুলার মানুষ কিন্তু দেখেন, এখানে কিন্তু একটা দাঁড়িপাল্লার চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ ব্যালেন্সড রাশি। এটা হচ্ছে একটা ব্যালেন্সড রাশি। কেন? কারণ হচ্ছে তুলা, মানে আমি যে এই যে সংখ্যাটা লিখলাম, এটা কেন লিখলাম? এর কারণ হচ্ছে, আপনারা দেখেন খেয়াল করে, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে কোন রাশির মানুষ ঘুরে দাঁড়াতে পারে, জীবনে অনেক আঘাতপ্রাপ্ত হলো, অনেক বেশি মানে বিপদে পড়লো, বা একেবারেই পড়ে গেল, ধরাশায়ী হয়ে গেল, কিন্তু কামব্যাক করা, উঠে দাঁড়ানো, এই যে যে শক্তি, এই শক্তিটা সবচেয়ে বেশি এই তুলার মধ্যে থাকে। র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকে তুলা, যে সব মানে তার ভিতরে তো রাহু, মঙ্গল, শনি সবার প্রভাব রয়েছে, যার কারণে তার জীবনে তো দুঃখ কষ্ট আসবে, এনে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তুলাতে যাদের রবি, চন্দ্র, লগ্ন বা এমন কোনো মেজর প্ল্যানেট কেউ যদি তুলাতে থাকে, তাহলে সে অবশ্যই এই সমস্যা দ্বারা প্রভাবিত হবেই। রাহু, মঙ্গল, শনির হাত থেকে সে বাঁচতে পারবে না। তার মানে এদের ভিতরে কিন্তু সব রকমের পরিস্থিতি মোকাবেলা করার জ্ঞান থাকে, এবং এরা কামব্যাক করতে পারে। অন্যদিকে যদি দেখা হয় কন্যাকে, কন্যার ঘরে কিন্তু -2 লেখা আছে, অর্থাৎ দেখা যায় যে কন্যাতে কোনো মেজর প্ল্যানেট, অর্থাৎ শনি, মঙ্গল, রাহু, কেউ কিন্তু দৃষ্টি দিতে পারে না, কেউ দৃষ্টি দিতে পারে নাই। বরং আরও বৃহস্পতির 2টা দৃষ্টি সে পেয়েছে, পেয়ে সে আরও মাইনাসে আছে। অর্থাৎ প্লাসে থাকলে তো রাহু, মঙ্গল, শনির একটা প্রভাব তার উপর থাকতো, কিন্তু মাইনাসে রাখা আছে, অর্থাৎ সবচাইতে পিছিয়ে আছে। অর্থাৎ রাহু, মঙ্গল দৃষ্টি থেকে, রাহু, মঙ্গল, শনির দৃষ্টি থেকে যে একেবারে পিছিয়ে আছে, মানে যে রাশিটা রাহু, মঙ্গল, শনির প্রভাব থেকে একেবারে মুক্ত, সেই রাশিটা কিন্তু কন্যা রাশি। কন্যা রাশির মানুষ যদি একবার পড়ে যায়, তাহলে কিন্তু কামব্যাক করতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে এরা এরা কিন্তু জীবনে যে সংগ্রাম, সংঘর্ষ, কষ্ট পায়, সেই কষ্ট, সংগ্রাম, সংঘর্ষ কিন্তু পূর্ণতা নেই এদের জীবনে। অর্থাৎ একজন শিক্ষার্থী প্রচুর পরিমাণে
আহ, জীবনে দেখা যাচ্ছে যে সংঘর্ষ করছে, সংগ্রাম করছে, কিন্তু সংঘর্ষ সংগ্রাম করলেও তার যে পূর্ণতার লেভেল, পূর্ণ মাত্রায় কোনো কিছু পেয়ে যাওয়া, দেখা যাচ্ছে একজন মানুষ মায়ের খাচ্ছে কারো কাছে, মায়ের খেতে খেতে সেও তো মায়ের দিয়া শিখে যায় এক সময়, তাই না? সেও মারতে শিখে। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে সেটা হয় না, সে মায়ের খেয়েই যায়, মায়ের খেয়েই যায়। মায়ের যে সে দিবে, সে মায়েরটা সে দিতে পারে না, কারণ সে মায়ের খেতে খেতে যে মায়ের দেওয়ার যে অনুভব, সেই পর্যায়ে সে পৌঁছায় না। এটাই হচ্ছে তার দুর্বলতা। কারণ সে জন্ম থেকেই কন্যা রাশির উপর রাহুর দৃষ্টি নেই, শনির দৃষ্টি নেই, মঙ্গলের দৃষ্টি নেই। এইগুলো তো নেগেটিভ পাওয়ার। এইগুলো মানুষের ভিতরে সাহস দেয়, দুর্ধর্ষতা দেয়। এইগুলো তো কন্যা রাশির ভিতরে নাই। তার ভিতরে রয়েছে নমনীয়তা, সদয় প্রবৃত্তি, ইতিবাচক গুণ। এই যে যে গুণগুলো রয়েছে তার ভিতরে, এইগুলো নেগেটিভিটি দ্বারা প্রভাবিত না হওয়ার কারণে, নেগেটিভিটির কোনো প্রভাব তার ভিতরে তো নাই, না থাকার কারণে সে নিজেকেই নিজে সেভ করতে পারে না। একটা মাছের গায়ে কাঁটা থাকে, কোনো গোলাপের গায়ে কাঁটা থাকে, যে কোনো কিছুই নিজেকে নিজেই কাঁটা দিয়ে আবৃত করে রাখে, যাতে নিজেকে নিজে সুরক্ষা দিতে পারে। কিন্তু কন্যা রাশির ডিফেন্স দুর্বল। কন্যা রাশির ডিফেন্স দুর্বল হওয়ার কারণে এই অবস্থা। কিন্তু তুলা রাশি কিন্তু সেরকম না। তুলা রাশির মানুষকে কিন্তু আপনি কখনো কনভিন্স করতে পারবেন না, অসম্ভব। কনভিন্স করা যায় না, কারণ তাদের বুদ্ধির লেভেল অনেক উচ্চ মাত্রায়, এবং তারা যে কোনো বিষয়ের ভালো মন্দ উভয় দিক দেখতে পায়। কারণ এই যে তার উপরে রয়েছে রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, এবং সবচেয়ে বেশি দৃষ্টি তার উপরেই আছে। সুতরাং সে সব রকমের পরিস্থিতিকে জানে, এই জন্যই সে জাজ হতে পারে, সে প্রভাবিত হয় না। এই জন্যই তো তুলাদণ্ড দেওয়া রয়েছে তার রাশিতে। সে সব রকমের নেগেটিভিটি দ্বারা প্রভাবিত হয়েই শ্রেষ্ঠ। তুলা রাশি কিন্তু শ্রেষ্ঠ রাশি। কেন হয়েছে? কারণ এত কিছু, এত নেগেটিভিটি, এত কিছু দ্বারা প্রভাবিত হয়েও তুলা রাশি হচ্ছে শ্রেষ্ঠ রাশি। তাহলে তার জাজমেন্টের লেভেল কোথায়? তাকে কিভাবে কনভিন্স করা সম্ভব? অথচ কনভিন্স কনভিন্স করার বিষয়ে যদি আপনি যান কন্যা রাশিতে, কন্যা রাশির মানুষকে আপনি অতি সহজে কনভিন্স করতে পারবেন। তারা অনেক বেশি নমনীয় এবং উদার, অনেক বেশি সেনসিটিভ, অনেক বেশি ইমোশনাল। তাদেরকে আপনি অতি সহজেই কনভিন্স করে ফেলতে পারবেন। কিন্তু তুলা রাশির মানুষকে আপনি কখনোই কনভিন্স করতে পারবেন না। র্যাঙ্কিংয়ে যদি আমরা তুলার একটু পরেই দেখতে পাবো যে মেষের ঘরটায় দেখেন 5 লেখা আছে, অর্থাৎ র্যাঙ্কিংয়ে কিন্তু অনমনীয়, সহজে নমনীয় হয় না, এবং খুবই মানে সংঘর্ষ। তুলা রাশির জীবনে যেরকম সংঘর্ষ, মেষের জীবনেও কিন্তু সেরকম সংঘর্ষ রয়েছে। সেখানে কিন্তু 5 লেখা আছে, অর্থাৎ যে সংখ্যা যত বেশি বড়, তার জীবনে সংঘর্ষের পরিমাণটা ততই বেশি। কন্যা রাশির জীবনে আমরা যতই বলি অনেক সংঘর্ষ, অনেক সংঘর্ষ, বাস্তবে কন্যা রাশির মানুষ সংঘর্ষ তো দেখেই নাই। তার শরীরেই তো দুর্বল। কন্যা রাশির মানুষের শরীরের হাড় কেমন? নরম না? তার শরীরের গঠনই তো নমনীয়, অনেক নরম। সুতরাং তারা অতি অল্পতেই মানে অনেক সেনসিটিভ হওয়ার কারণে, বুদ্ধিবলের কারণে অনেক সেনসিটিভ। এইজন্য সমস্ত বিষয়কেই তারা অনেক কঠিন মনে করে। তারা সামান্য আঘাত পেলেই সেটাকে অনেক বড় মনে করে ফেলে, তিলকে তাল মনে করা। কিন্তু আসলে যে কষ্ট সহ্য করা, সেই কষ্টটা তো আসলে তুলা রাশি, মেষ রাশি কত গুণ বেশি সহ্য করে। আমরা যদি তুলা এবং কন্যার ভিতরে ডিফারেন্স করি, তাহলে দেখব ৯ ডিফারেন্স আছে। অর্থাৎ কন্যার থেকে তুলা ৯ গুণ বেশি কষ্ট জীবনে সহ্য করে থাকে, ৯ গুণ বেশি কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যায়। কিন্তু কন্যা তো সেটা বোঝে না। সে তো অল্পকেই, সামান্য বিষয়কেই সে অনেক কঠিন মনে করে বসে থাকে। সে কিন্তু জীবনে যে তুলা তুলার মানুষ যেরকম নিজে থেকেই জ্ঞান অর্জন করে, প্রতিনিয়ত ছুটতে থাকে, প্রতিনিয়ত নিজের ভিতরে জ্ঞান, ঐশ্বরিক ভাবনা বা আধ্যাত্মিক চিন্তা বা জনকল্যাণমূলক কাজ বা ন্যায় বিচারের ভাবনা, এই যে বৈশিষ্ট্যগুলো সে অর্জন করে, কন্যা কিন্তু ওই কাজটা করে না। এখানেই পার্থক্য। কন্যা অন্যের উপর বসে থাকে, অন্যের উপর নির্ভর করে। কারণ নির্ভরশীলতা, কন্যা রাশির মানুষের ভিতরে একটা নির্ভরশীলতার বৈশিষ্ট্য রয়েছে। কারণ এর ভিতরে চন্দ্র চন্দ্র আছে 13 নম্বর নক্ষত্রে, এবং চন্দ্রের নির্ভরশীলতা, এখানে বুধ আছে, বুধ নির্ভরশীল গ্রহ। কিন্তু কেউ যদি আহ, চিত্রা নক্ষত্র পাই, তাহলে তার কথা ভিন্ন, তার ভিতরে একটু বৈশিষ্ট্য ভিন্ন থাকে। কিন্তু দেখা যায় যে অধিকাংশ কন্যার মানুষই কিন্তু এই টাইপের হয়। তাদের ভিতরে অতিরিক্ত নমনীয়তা, অতিরিক্ত বিনয়ী ভাব, অতিরিক্ত সদয় ভাব, এইটাই তার পথের কাঁটা হয়ে দাঁড়ায়, যে তারা অল্পতেই ভেঙে পড়ে। কন্যার মানুষ এই কারণে সহজে কামব্যাক করতে পারে না। আপনারা যদি অন্য রাশিগুলো খেয়াল করে দেখেন, মেষের পরে আমরা যদি দেখি, কুম্ভের দিকে তাকাই, কর্কটের দিকে তাকাই, তারাও কিন্তু অনেক কঠিন। কুম্ভ, কর্কট এরা কিন্তু 4 সংখ্যায় আছে, অর্থাৎ তাদের উপরে যে রাহু, মঙ্গল, শনির প্রভাব রয়েছে, বৃহস্পতির প্রভাব রয়েছে। দেখতে পাবো কুম্ভ এবং কর্কটের মানুষও কিন্তু জীবনে অনেক বেশি কঠিন পরিশ্রম করে, তারপরেই তারা সাফল্যের মুখ দেখতে পায়, এবং তাদেরকে কিন্তু সহজে বশ করাও কিন্তু যায় না। যদিও তারা মনে হয় যে কর্কটের মানুষ সহজে বশীভূত হয়ে যাবে,
কুম্ভের মানুষ সহজে বশীভূত হয়ে যায় না, তারা হয়তো ইনস্ট্যান্টলি দেখবেন আপনারা কনভিন্স হলো, কিন্তু পরবর্তীতে কিন্তু আবারও তারা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তারা তাদের আবার আগের অবস্থায় চলে আসবে। আপনারা যদি প্রশ্ন করেন যে তাহলে সবচাইতে বেশি ব্যালেন্সড কোন রাশি? সবচেয়ে বেশি ব্যালেন্সে থাকে, অর্থাৎ যত রকমের কঠিন পরিস্থিতিই আসুক সে নিজেকে ঠিক রাখতে পারে। সংসারী মানুষের সংসারে তো কত রকমের সমস্যা আসে, ঝুট ঝামেলা আসে, সমুদ্রের ঢেউয়ের মতন হয় সংসারের জীবন, কিন্তু সেই পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারে এমন কোন রাশির মানুষ আছে? এরকম প্রশ্ন যদি আমি করি, এক কথায় তাহলে আমরা কোন রাশিকে সাজেস্ট করতে পারি দেখেন তো? দেখেন বৃষ রাশিতে দেখেন, বৃষ রাশির নিচে কিন্তু শূন্য রেখা আছে, অর্থাৎ রাহু, মঙ্গল, বৃহস্পতি, শনি সমস্ত কিছুর প্রভাব পেয়েও যোগ বিয়োগ করে যে রাশি একেবারে শূন্য অবস্থায় পৌঁছে যায়, অর্থাৎ না ইতিবাচক না নেতিবাচক, অর্থাৎ নিজেকে স্থির রাখতে পারে, সমুদ্রের ঢেউয়ের মধ্যেও যে নিজেকে স্থির রাখতে পারে, সে কিন্তু বৃষ রাশিরই মানুষ। তো বৃষ রাশিকে কিন্তু ফেলে দেওয়ার মতন কোনো জায়গা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ রাশির মানুষ অন্য যে কোনো রাশি থেকে একেবারে ব্যালেন্সে আছে। সবচেয়ে বেশি ব্যালেন্সড রাশি বৃষ রাশি। সুতরাং আমার মনে হয় যে আজকের পর থেকে আপনারা বৃষ রাশির প্রতি একটু ভিন্ন দৃষ্টিতে তাকাবেন আশা করব। এরপরে আমরা যদি বলি যে সবচেয়ে ক্ষমতাশালী কিছু রাশি, যেগুলো আমরা ধনু রাশি, সিংহ রাশি বা উম অন্য কিছু রাশি যেগুলো অন্য ভিডিওতে সাজেস্ট করা হয়, আপনারা সেই রাশির অবস্থাটাও একটু দেখেন। সিংহ রাশি কিন্তু ২ এ আছে। অর্থাৎ সিংহ রাশির জীবনে কতটা সংগ্রাম সংঘর্ষ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন। তার নিচে ২ লেখা আছে, অর্থাৎ সিংহ রাশিকে কতটুকু সংঘর্ষ করতে হয়। ধনু রাশিও কিন্তু সমান সংঘর্ষ সিংহের মতন দেখাচ্ছে। অন্যদিকে তার চাইতে একটু কম সংঘর্ষ করতে হচ্ছে বৃশ্চিককে। বৃশ্চিক ব্যালেন্সের প্রায় কাছাকাছি আছে কিন্তু। মীনকে একটু খেয়াল করেন। মীনের নিচে -1 আছে। অর্থাৎ এই কন্যার পরপরই কিন্তু সেনসিটিভ, সদয়, অত্যন্ত নমনীয় এবং অত্যন্ত সুন্দর, যারা মানুষের উপর পাশবিক আচরণ করতে পারে না, খুবই অল্পতেই গলে যায়। কন্যা রাশি এবং মীন রাশি, এবং যদি আমরা বৃষ রাশিকেও বলি তাতেও অত্যুক্তি হবে না। এই কয়টা রাশি অতি সহজেই মানুষের উপরে কিন্তু বিশ্বাস করে ফেলে, অতি সহজে কনভিন্সড হয়ে যায়, অতি সহজেই মানুষের প্রেমে পড়ে যায়, অতি সহজেই প্রতারিত হয়ে যায় এই রাশিগুলো। কারণ এদের ভিতরে নেগেটিভিটি একেবারেই কম, একেবারে কম নেগেটিভিটি। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যদি বলেন সবচেয়ে ভালো মানুষ কোন রাশিতে আছে, সবচেয়ে ভালো মানুষ অর্থাৎ কেবলই ভালো গুণ আছে, কেবলই ভালো গুণ, আপনারা যদি খুঁজতে থাকেন, আপনি তাকে যা দিবেন আপনি তাই ফেরত পাবেন। এরকম কিছু রাশি, সেটা হচ্ছে ১ নম্বরে আছে কন্যা রাশি। সবচাইতে ভালো রাশির ভিতরে, ভালো রাশি বলতে আমি বোঝাচ্ছি যে মানসিকতার দিক থেকে ভালো। তার ভিতরে আপনি যদি মানবিক সম্পদ খোঁজ করেন, মানবিক সম্পদ, সততা, ন্যায়পরায়ণতা, উদারতা, ক্ষমাশীলতা, এরকম ভালো, ভালো গুণ যদি আপনি অনুসন্ধান করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে কন্যা রাশি আগে রয়েছে। এরপরে রয়েছে মীন রাশি, তারপরে পেয়ে যাবেন বৃষ রাশি, এরপরে রয়েছে বৃশ্চিক রাশি, এরপরে সিংহ এবং ধনু রাশি, তারপরে দেখা যাচ্ছে মকর এবং মিথুন রাশি, তারপরে রয়েছে কর্কট ও কুম্ভ রাশি, এরপরে আছে মেষ রাশি, এবং তারপরে সবার শেষে আছে কিন্তু তুলা রাশি। অথচ আপনি কঠোরতা, ন্যায় বিচার, দৃঢ়তা, যেকোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, সবকিছুকে শান্ত করা, এরকম দিক থেকে যদি হিসাব করেন যে হচ্ছে কনভিন্সড হয় না, কোনোভাবেই কনভিন্স করা সম্ভব না, অর্থাৎ তার দৃঢ়তার কাছে সবকিছুই পরাজিত হয়ে যায়। এরকম দিক থেকে আপনি যদি হিসাব করেন, তাহলে প্রথমেই থাকবে তুলা রাশি, তারপরে থাকবে মেষ রাশি, এরপরে আছে কর্কট ও কুম্ভ রাশি, তারপরে দেখতে পাচ্ছেন মকর ও মিথুন রাশি, তারপরে থাকছে ধনু রাশি, সিংহ রাশি, এবং এরপরে আছে বৃশ্চিক রাশি, তারপরে থাকছে বৃষ, এবং সবশেষে মীন ও কন্যা রাশি। আপনারা হয়তো এই অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। এই অ্যানালাইসিস আপনাকে সব কিছুতে হেল্প করবে। এখন আমি বলব যে আপনার জীবনটা আসলে কোন দিকে যাচ্ছে তার একটা ক্যালকুলেশন যদি করি, আপনারা হিসাব করেন যে আপনাদের লগ্ন কোথায়, কোন ঘরে, সেই তারপরে হচ্ছে আপনাদের রবি কোন ঘরে, চন্দ্র কোন ঘরে, এই ৩টা ঘর, ৩টা ঘরের বিশ্লেষণটা আপনারা যদি একটু নেন, যে আমি যদি আমার কথা বলি, আমার হচ্ছে লগ্ন তুলা, তাহলে আমি নিলাম এখান থেকে ৭। তারপরে আমার রাশি হচ্ছে মেষ, তাহলে আমি এখান থেকে নিলাম ৫। ৭ আর ৫ হয়ে গেল ১২। এরপরে আমার হচ্ছে রবি কোথায়? আমার রবি হচ্ছে সিংহতে। তাহলে সেখান থেকে নিলাম আরো ২। তাহলে ৭ + ৫ + ২ ১৪ হয়ে গেল। তার মানে আমার জীবনের সংঘর্ষের লেভেল কিন্তু ১৪ তে আছে। এবার আপনি হিসাব করে দেখেন তো আপনার রবি কোথায়? চন্দ্র কোথায়? লগ্ন কোথায়? কোন, কোন ঘরে? অনেকের দেখা যাচ্ছে যে তুলার ঘরেই লগ্ন, তুলার ঘরেই রাশি। তাহলে ৭ আর ৭ ১৪ হলো। আর ধরা যাক যে চন্দ্র আছে কর্কটে, তাহলে ১৪ আর ৪ কত হলো? ১৮ হয়ে গেল।
তো এরকম কার জীবনে কত সংঘর্ষ তার ক্যালকুলেশন আপনারা এখান থেকে করতে পারবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার জীবনে সংঘর্ষের মাত্রা কতটা বেশি। আমি দেখতে চাই যে মানুষের জীবনে সংঘর্ষের মাত্রা কতটা, তা এখান থেকে এই ছক থেকে ক্যালকুলেশন করে তার জীবনে আসলে মেলে কিনা। আমি আশা করব যে আপনারা অবশ্যই এই বিষয়টা ক্যালকুলেশন করবেন, করে তারপরে লিখবেন। আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন অনেক সময় কারোর জন্ম হতে পারে বৃশ্চিক রাশি, তাহলে সেটা হলো ১। কারোর চন্দ্র থাকতে পারে মিনে, তাহলে ১-এর থেকে ১ কিন্তু বিয়োগ হয়ে গেল, অর্থাৎ ০ হয়ে গেল। এবং কারোর যদি আবার রবি থাকে মেষে, তাহলে আবার ৫ যোগ হলো। সবশেষে দেখা যাচ্ছে যে তার পাওয়ার হচ্ছে মাত্র ৫। তার মানে তার জীবনে সংগ্রাম সংঘর্ষের মাত্রা কিন্তু কম। অর্থাৎ যার পাওয়ার যত বেশি হবে, যার সংখ্যা যত বেশি হবে, তার কিন্তু জীবনে সংঘর্ষের মাত্রাও তত বেশি হবে। তার জীবনে অনমনীয়তা তত বেশি হবে। সে সহজে কারোর সামনে মাথা নত করতে কিন্তু কখনোই চাইবে না। সে কখনো পরাজিত হতে চাইবে না। সে কখনো হার স্বীকার করবে না। সে পড়ে গেলে আবার বারবার উঠে দাঁড়াবে। এটাই হবে তার বৈশিষ্ট্য। তো ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। আপনার যদি আর কিছু থাকে প্রশ্ন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সামনে আমরা এই বিষয় নিয়ে আবার কথা বলব। ধন্যবাদ।